হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের নতুন গল্প শোনাবার জন্য চলে এলাম। তো চলো বন্ধুরা, গল্প শুরু করি আর দেরি না করে। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, আমার ছেলের বয়স মাত্র ৩২ বৎসর। সে প্রবাসী, বিদেশে থাকে। ছেলেকে বললাম, এখন বিয়ে করা দরকার তোর, বয়স অনেকটা পেরিয়ে গেছে। তাছাড়া বাড়িতে ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি সবই হয়ে গেছে, বিয়ে কর। ছেলে বলল, বাবা আর 5টা বছর যেতে দাও। বললাম, আইবুড়ো হয়ে থাকবি নাকি? ছেলে বলল, না না, তা কেন, আমি তো সামনের মাসে আসছি। ঠিক আছে, আসার পরে দেখা যাক। ছেলের এই কথা শুনতেই ভাবলাম যে যাক, সম্মতি আছে, লজ্জায় হয়তো বা বলতে পারছে না। আমিও ঘটক লাগিয়ে দিলাম মেয়ে দেখার জন্য। ঘটক একবারে দেখে দেখে 10 গ্রাম খুঁজে একদম একটা সেই মেয়ে খুঁজে নিয়ে আসলো, যার গায়ে টোকা দিলেই রক্তের মতো দাগ লেগে যাবে। খুবই সুন্দরী একজন মেয়ে। মেয়েটির নাম হচ্ছে শর্মিলা। শর্মিলা দেখতে খুবই যেমন গুণী তেমন রূপসী, কাজে কামে কোনো দিক থেকেই যেন খুঁত ধরার মতো কোনো অপশনই কেউ খুঁজে পাবে না। 1 মাস পুরো হয়ে গেল, আমার ছেলেও লেন করলো দেশে। আমি তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলাম, করে বাড়িতে নিয়ে আসলাম। আনার পরে বললাম, বাবা কেমন কাটলো তোমার বিদেশের দিন? ছেলে উত্তরে আমাকে বলল, বাবা বিদেশে আপনজন ছাড়া কেমন আর কাটবে, কাজকাম করে সারাদিন ক্লান্তি নিয়ে রাতে যে কখন দু চোখ ভেঙে ঘুম আসে জানি না, এভাবেই কাটলো। সব কিছু মিলিয়েও মাস শেষে যখন স্যালারি হাতে পাই সব কষ্টই ভুলে যাই। আমি বললাম, ঠিক আছে, সব গল্পই পরে হবে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। আমার তো স্ত্রী নেই, আমি একাই। আমার ছেলের যখন 22 বছর তখন তার মা চলে গেছে। ছেলের ভালো মন্দ ভেবে কখনোই আর দ্বিতীয় স্ত্রী ঘরে আনিনি। তার 2 দিন পরে আমি ছেলেকে নিয়ে রওনা করলাম সেই শর্মিলাদের বাড়িতে। ছেলে বারবার গাড়িতে বসে আমাকে জিজ্ঞাসা করছিল, বাবা কোথায় যাচ্ছ? আমি বললাম, গেলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আগে থেকেই ঘটকের দ্বারা আঙুলের মাপ নিয়েছিলাম, নেকলেস নিয়ে গিয়েছিলাম, আর হচ্ছে একটি হীরের আংটি নিয়ে গিয়েছিলাম। সঙ্গে ছেলে ছিল। মেয়ে দেখা মাত্রই খুবই পছন্দ হয়ে গেল আমার। আমি বললাম, আমার ছেলের তেমন একটা সময় নেই, ও মাত্র 3 মাসের ছুটিতে এসেছে। আমরা বিয়ের কাজ খুব দ্রুতই সারতে চাই, কারণ আমার ছেলে তার স্ত্রীকে নিয়ে একটু তো ঘোরাঘুরি করবে, তাই না? মেয়ের বাড়ি থেকেও আর কোনো আপত্তি জানানো হলো না। অন্যদিকে বিয়ে 1 সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে বৌমাকে বাড়িতে নিয়ে আসলাম। বৌমা বাড়িতে আসার পর থেকেই অগোছালো ঘরবাড়ি এতটা গোছগাছালো যে হলো, তা আর কি বলবো তোমাদের। বৌমা শুধু যে সুন্দরী ছিল তা নয়, যেমন রূপবতী ছিল তেমনই গুণবতী ছিল। আমার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে খুবই মিল মহব্বত আমি দেখতে পেলাম। যাকে আমি বুড়ো মানুষ, খুব বেশি একটা যে বয়স হয়ে গেছে তেমন নয়, আমার বয়স মাত্র 55 বছর চলছে। আমিও খুব তাড়াতাড়ি বিয়ে করেছিলাম, সে যাই হোক, এই পর্যন্ত আর বিয়ে শাদী করিনি। তো তোমরা সবাই জানবে, মুরব্বী মানুষ বেশ কিছুটা রাতে বারবারই ওঠে বাথরুমে যাওয়ার জন্য, বা অস্থির লাগে এই কারণে। তো আমিও প্রায় প্রায় উঠে পড়তাম, বাথরুমে যেতাম। আমার একটা অভ্যাস ছিল, আমি বাড়ির সব বাথরুম ব্যবহার করতাম না, ধোয়ার কষ্ট হবে বলে বৌমার আমরা সবাই মিলে এক বাথরুমে ব্যবহার করতাম নিচে। রাত্রে যখন ছেলে বৌমা ঘরে থাকতো, ওরা ওদের ঘরের বাথরুমটাই ব্যবহার করতো। যেহেতু ঘরের বাহিরের বাথরুমটা কাজকামে সবসময় ব্যবহার হয়, আমি বাড়ির মুরব্বী মানুষ, আমি বাহিরেরটাই ব্যবহার করতাম। তো ছেলের বিয়ে করে আনা প্রায় 2 মাস হয়ে গেল, আর বেশি দিন নাই, ছেলেও চলে যাবে। এরকম মাঝরাতেই ঘুম ভেঙে যেত, আমি চুপচুপ করে উঠে বাথরুমে যেতাম যাতে ছেলে আর ছেলের বউয়ের ডিস্টার্ব না হয়। যেতেই কিছু একটা অদ্ভুত আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি বললাম, এটা আবার কিসের আওয়াজ? বাড়িতে কি কুকুর ঢুকলো নাকি? কিন্তু বাড়ির যে সিস্টেম লক করা, কুকুর ঢোকার তো কোনো অবস্থাই নাই। দেখি তো আগে ভাগে ঢুকেছে কিনা। আমি পুরো বাড়ি চেক করতে থাকলাম, দেখলাম না, কোথাও কিছু নেই। আমি আরও একটু
ভালো করে খুঁজতে থাকি। পরে দেখলাম না, ছেলে আর ছেলের বউয়ের ঘর থেকে এরকম শব্দ ভেসে আসছিল। আমি জানালার সামনে গেলাম। জানালার সামনে গিয়ে দেখি জানালাটা লাগালো, কিন্তু পর্দাটা দেওয়া ছিল না। আমি কানটা লাগালাম, লাগিয়ে দেখছিলাম, তুমি আমাকে ছাড়ো, আমি আর পারছি না। দেখো আর কত, আমার যে খুব কষ্ট হচ্ছে। ওরা দুজন খুব ব্যস্ত ছিল, যদিও কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু খুব ভালোভাবেই শুনতে পারছিলাম, কারণ বৌমা খুব জোরে জোরেই কথাবার্তা বলছিল। আমার ছেলে বলছিল যে দেখো, মাঝপথে কি কাজ ছেড়ে দেওয়া যায়? কাজটা সম্পূর্ণ হলেই ছেড়ে দেব, আর একটু ধৈর্য ধরো, বসে বসেই ভালো লাগছে, একটু বসো আর কিছুক্ষণ, এই তো প্রায়ই শেষ পর্যায়ে। এই সমস্ত কথা আমার কানে ভেসে আসছিল। যাই হোক, এই অবস্থা দেখে বেশ কিছুটা সময় আমি নিজের কানকে আর সরাতে পারলাম না। আমি লাগিয়ে রাখলাম। আরও বিভিন্ন কিছু শব্দ আমার কানে ভাসছিল। একটা পর্যায়ে শেষ হয়ে গেল। মনে মনে ভাবলাম, না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কিছু আছে তো কিছু নেই, তাও কিছুটা আছে থোড়া থোড়া। এই ভেবে আমি আমার ঘরের দিকে চলে গেলাম। বাথরুমের অবশিষ্ট কাজ শেষ করে আসলাম। তো নিজে মনে মনে অনেকটা আনন্দিত ছিলাম। আমি ভাবলাম যে যে চাহিদাকে, যে ইচ্ছেকে আমি এতদিন বালিশের নিচে চাপা দিয়ে রেখেছিলাম, সেটা তো আবারও জাগ্রত হয়ে গেল। আর পারছি না নিজেকে সামলাতে। মনে যে বড় ইচ্ছে আজ আমার। আমি খুবই আগ্রহের সাথে মোবাইলটা হাতে নিলাম। নেওয়ার পরে আমি মোবাইলে ওসব দেখতে থাকি এবং আমার ইচ্ছে পূরণ করতে থাকি। যাকগে, সেই রাতটা কেটে গেল। খুব ভোর ভোর আমি উঠে বারান্দায় বসে থাকতাম। তো দেখলাম যে বৌমা উঠেছে, মাথায় টাওয়াল পেঁচানো, চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আর চোখে চোখে দেখলাম, আমার খুব ভালো লাগলো। বৌমা ঘরে চলে গেল। সেখান থেকে যাওয়ার পর সে তার চুলটা থেকে টাওয়ালটা সরিয়ে সে চুলটা বেঁধে নিয়েছে, যাতে করে সে গোসল করেছে সেটা কেউ না বুঝতে পারে, কিন্তু আমি তো আগেই দেখে নিয়েছি। তারপরে আমার কাছে আসলো, বলল, বাবা নাস্তা রেডি হয়ে গেছে, আপনি খাবেন, আসুন। আমি বললাম, হ্যাঁ চলো। তারপরে আমরা তিনজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। এভাবেই বাকি কয়টা দিনও আমাদের চলে গেল। যাওয়ার পর আমার ছেলের ফাইনালি চলে যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগের দিনও আমি বাথরুমেই যাচ্ছিলাম, শরীরটা একটু একটু ম্যাচম্যাচ করছিল, কিছুই ভালো লাগছিল না। আমিও বাথরুম থেকে যাচ্ছিলাম, সেই একই আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমিও আবার চলে গেলাম ওদের ঘরে জানালার পাশে। যেয়ে দেখলাম সেদিন আর পর্দাটা দেওয়া নেই। না দেওয়া থাকায় তারা খুব সুন্দর করে তার স্ত্রীর সহ সে, আমার ছেলে, ভালোভাবে একদম ওয়ালের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত ওয়ালটাকে খুব সুন্দর করে ডলে ডলে ঘষে মেজে ব্যাস পরিষ্কার করছে। করার পরে সে ফ্লোরে অনেক সুন্দর করে পরিষ্কার করছে। এটা দেখে ফেললাম আমি। দেখে ফেলায় আমি খুবই খুশি হলাম যে তারা অনেক ভালো করে বাড়ির পরিষ্কারের কাজগুলো করছে। আমার অনেক ভালো লাগলো। আমি সেদিনও তাদের ওখানে 1.5 ঘন্টা যাবৎ দাঁড়িয়েছিলাম। 1.5 ঘন্টা এই সমস্ত পরিষ্কারের কাজগুলো দেখে আমি তো অস্থির। তারপরে আমি আমার ঘরে চলে আসি। আমারও অনেক ইচ্ছে করছিল যে আমিও একটু কাজ করি। তারপরে আমি মোবাইলে ওসব দেখে দেখে আবারও আমার কাজটা ইচ্ছে পূরণ করে নিলাম আমি। করার পরে সেদিনও ঘুমিয়ে পড়লাম। পরের দিন ছেলের ফ্লাইট আছে। এখন ছেলেকে নিয়ে চলে গেলাম এয়ারপোর্ট। সাথে বৌমা ছিল। আমাদের তেমন আত্মীয় স্বজন না থাকায় ছেলের শাশুড়ি চলে আসছিল এয়ারপোর্টে তার শালিসহ। আমরা তাকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে প্লেন যতক্ষণ না ছাড়লো আমরা এয়ারপোর্টে অবস্থান করলাম। প্লেন যেতে না যেতে আমরা চলে আসলাম। বৌমার মা এবং বোন সেখান থেকেই চলে গেল। যাওয়ার পর বাড়িতে আসলাম। কয়েকটা দিন ছেলে চলে যাওয়ার শোকে খুবই খুবই খারাপ লাগছিল। বৌমাকেও দেখছিলাম এখানে ওখানে গুমড়িয়ে গুমড়িয়ে কাটতে। আমি বললাম, বৌমা মন খারাপ করো না, বাস তোমার স্বামী তো
কাজে গেছে, চলেই আসবে। তখন বৌমার মাথায় হাত বোলার ছলে আমি একটু জড়িয়ে ধরি, অন্যদিকে একটু ইচ্ছে হলেও আমার পূরণ হয়। সেটা তো আর বৌমা জানে না। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। যাওয়ার পরে একদিন আমি আমার বৌমাকে বলি, আমাকে একটু কফি দিবে, শরীরটা তেমন ভালো লাগছে না। বৌমা বলল, বাবা দিচ্ছি। আমাকে কফি দিতে যেয়েই তার আঁচল টাচল ছড়ে ছেটে যায়। অন্যদিকে খুব সুন্দর সুন্দর কিছু ডাব দেখা যাচ্ছিল দুটি, আমার দেখতে খুবই দারুণ লাগছিল। বৌমা বলল, বাবা মিস্টেক হয়ে গেছে। বললাম, কোনো ব্যাপার না, হতেই পারে, আমি তোমার বাবার মতো, এত সাবধানতার কোনোই দরকার নেই, যাকগে। সেদিন চলে গেল। যাওয়ার পরে আমি বৌমাকে বললাম, বৌমা আজকে কি রান্না হবে? বৌমা আমাকে বলল, ছোটো মাছ। আমি বললাম, ছোটো মাছ তো আমার খুব পছন্দ, ঠিক আছে রান্না করো। উনি রান্না করতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সে হচ্ছে আমার ছেলে ফোন দিয়েছে ভিডিও কলে বিভিন্ন ধরনের কথাবার্তাই বলছে। বৌমা কেমন কেমন যেন করছে, অস্থিরতা কাজ করছে। কলটা কেটে দিতেই আমি এগিয়ে গেলাম। যাওয়ার পরে বললাম, কি হয়েছে বৌমা? মনে হচ্ছে তোমার কিছুটা অস্থিরতা কাজ করছে। বলল, বাবা আর বলিয়েন না, আমার ভালো লাগছে না, খুব অস্থির লাগছে। বৌমা বলছে, বাবা বৃষ্টি আসছে বাইরে, ছাদে অনেক কাপড় আছে, আমি ছাদে যাব, কাপড়গুলো আনতে হবে। আমি বললাম, হ্যাঁ চলে যাও, নিয়ে এসো। বৌমা আসতেই দেখলাম যে আধা ভেজা হয়ে গেছে। বৌমাকে বললাম, তুমি আমার মেয়ের মতো, আমি তো গোসল করিনি, তুমি যেহেতু গোসল করবেই, আমাকে কি গোসলটা করিয়ে দিবে? আমিও তোমাকে ঘষে মেজে গোসল করিয়ে দেবো। বৌমা আমাকে বললো, তা কি হয় নাকি? আমি বললাম, কেন হবে না, আমি তো তোমার বাবার মতোই, তাছাড়া আমি তোমার শ্বশুর। বাবা আর শ্বশুরের মধ্যে কী বা পার্থক্য আছে? আসো আমি তোমাকেই গোসল করাই দিব। পরে বৌমাকে খুব সুন্দর করে ঘষে মেজে আমি তাকে গোসল করিয়ে দিলাম। বৌমা আর লজ্জা পেল না, সেও আমাকে মাথাটা শ্যাম্পু করে গা ডলে দিল। তারপরে গোসল করে বের হয়ে গেলাম। বের হয়ে আমি আমার ঘরে গেলাম, যেয়ে দেখি বৌমা সেখানে টাওয়াল পরা অবস্থায় বসা। বললাম, কি ব্যাপার বৌমা, তুমি এখানে কি করছো? বলল, বারে আপনি যে এতক্ষণ ঘষে মেজে গোসল করালেন, তার এফেক্ট তো পড়েছে আমার উপরে। এমনিতেই আপনার ছেলে আমার মাথাটা খারাপ করে রেখেছে, আর ভালো লাগে না। বৌমার এরকম সম্মতি পেয়ে আমি আর দেরি করলাম না। আমি খুব সুন্দর করে বললাম, ঠিক আছে দাও, আমি তোমার কাজ করে দিচ্ছি, তোমার ভালো লাগবে, তুমি শুধু শুয়ে থাকো। আমি এই কথা বলে বৌমার বাড়ির ওয়ালটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে নিলাম। করার পরে সেই ফ্লোরটাকেও আমি খুবই ভালোবাসা ও আদর যত্নের সাথে একদম ফ্লোরের সমস্ত কাজ ছেড়ে দিলাম। এতে করে বৌমা খুবই খুশি হলো, আর আমিও অনেক আনন্দিত হলাম। তারপর থেকে প্রতিদিনই আমি আর বৌমা মিলেমিশেই বাড়ির সমস্ত কাজকাম করতাম। তো প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমি এখানে ওয়াল কোনটাকে বলেছি আর ঘরের মেঝে কোনটাকে বলেছি। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।